গল্প হার্টলক পর্ব ৬ লেখিকা অল ইন্ডিয়া রুহি। পরপর ৩ দিন ক্লাসে গেল না রুহি। সেদিন বাড়ি ফিরে দেওয়ালে গিয়ে নিজেই নিজের মাথা ঠুকিয়ে ডান পাশের একটু ফাটিয়ে ফেলেছে। সবাই যখন অবাক ওর কাণ্ডে, রুহি হেসে হেসে বলছে, দেখলাম নিজের মাথা নিজে ফাটাতে কেমন লাগে। ইটস এ সায়েন্স এক্সপেরিমেন্ট বাবা। সবাই ভেবে নিয়েছে রুহির মাথায় গন্ডগোল হয়েছে, তাকে সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। কিন্তু রুহির মা এসবের বিপক্ষে গিয়ে বলেছেন, আমার সুস্থ মেয়ে হঠাৎ করে পাগল হয়ে যাবে। ওর উপর জিনের আসর পড়ছে। আমার পরিচিত এক বাবা আছেন, তিনি আসলেই কাজ হবে। মমতা আহমেদ সত্যি সত্যি কোথা থেকে শুকনো কাঠের মতন চিকন এক লোককে ধরে নিয়ে এসেছিলেন। মাথায় জটলা চুল, মোটা মোটা গোপের আড়ালে মোটা ঠোঁট আড়াল হয়ে আছে, চোখ দুটো লাল বর্ণের, মনে হয় ২৪ ঘন্টা বেটা গাঁজা খেয়ে বেড়ায়। তাকে দেখে রুহির পেটে খিল ধরানো হাসি পেয়ে গেল। রুহি হাসতে হাসতে মুখ ফুঁচকে বলে ফেলল, এ তো রিয়েল গাঁজাখোর মা। তারপর লোকটার দিকে ঝুঁকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, গাঁজার পাশাপাশি আর কি কি খান? এসব খেতে কেমন? আমার না খুব খাওয়ার শখ জানেন, কিন্তু পাবো কই এসব? আমাকে সাপ্লাই দিতে পারবেন? টাকা যা লাগে দেব। আমি আবার টাকা নিয়ে হেরফের করি না। মমতা আহমেদ চর লাগাতে গেলেন রুহির গালে, কিন্তু বাবার কথা মতো থেমে গেলেন। বাবার ভাষ্যমতে রুহির উপর পিশাচ নামক এক বস্তু ভর করেছে। রুহির ভিতর রুহি নেই। রুহি যা যা করছে বলেছে এসব সে সজ্ঞানে করছে না, তার হয়ে তাকে চালছে ওই পিশাচ। সময় মতো ওটাকে তাড়াতে না পারলে রুহির বড় ক্ষতি হয়ে যাবে। মমতা আহমেদ সব শুনেই মরা কান্না জুড়লেন। শাহির আর ইয়াসার এসবের মধ্যে একদম গেল না। তারা তাদের মতো ব্যস্ত হয়ে রইল, কেননা তারা শতভাগ শিওর রুহি বান্দরনি কিছুই হয়নি। সবাইকে পাগল বানাতে তার এই সব চাল। শুরু হলো তামাশা। প্রতিদিন ভোরে মমতা আহমেদ রুহিকে টেনে বিছানা থেকে নামান, তারপর তাকে ধরে বেঁধে আশ্রে পাশ্রে গোসল করান। রুহির চিল্লানি তখন দেখে কে, মনে হয় রুহিকে গোসল না জবাই করা হচ্ছে শানিত তলোয়ার দিয়ে। গোসল শেষে ছাদে নিয়ে গিয়ে ভেজা কাপড়ে দাঁড় করিয়ে রাখেন। তার সামনে এসে বসে ওই বাবা কী সব যেন পড়ে, আর আগুনে ঘি ঢেলে আগুনে হালকা রুহির দিকে ছুঁড়ে মারে। অতিষ্ঠ এসবে রুহি শেষমেশ উপায় না পেয়ে আবার দেয়ালে মাথা ঠুকে রুহি। এবার কপালের বাম পাশে অনেকখানি কেটে যায়। বাবা দেখে বলেন, পিশাচটা ওকে ছেড়ে যেতে চায় না, এই জন্যই ওর উপর হামলা করেছে বারবার। রুহি চেঁচিয়ে বলে, খুন করে ফেলবো আর একটাও মিথ্যা বললে আমার উপর ভাল আসছে। যত সব ভণ্ডের দালাল, এখান থেকে সোজা বের হয়ে চলে যান, নইলে কিন্তু রেফাজ আহমেদের কাছে গিয়ে রুহি কেঁদে কেটে এই বস্তুটাকে ঘর ছাড়া করতে বলে। এও বলে, যদি এই লোক না যায় আর এসবই চলতে থাকে তবে রুহি নিজের মাথা থেতলে দেবে। এবার ভয় পেয়ে রেফাজ আহমেদ ভণ্ড বাবাকে বিদায় করেন। মমতা আহমেদ ফুলের ঢোল হয়ে আছেন এরপর থেকে। রুহি বা রেফাজ আহমেদ কাউকে তিনি সহ্য করতে পারছেন না। এদের দেখলেই তার শরীরে আগুনের হালকা এসে পড়ে, যেন তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। বিছানায় শুয়ে শুয়ে ভাবছে রুহি, কতদিন ক্লাসে না গিয়ে থাকবে সে, কতদিন পালিয়ে বেড়াবে আলবির থেকে। অসুস্থতার কথা বলে ৩ দিন বাঁচা গেলেও বাসা থেকে যখন জিজ্ঞেস করা হবে যে সে ক্লাসে কেন যাচ্ছে না, তখন কি বলবে? তখন সে বলবে যে ক্লাস করতে ভালো লাগছে না, সে এখানে পড়বো না, পাবলিক ভার্সিটিগুলোয় চান্স নিতে চায়। রেফাজ আহমেদ কাঁচা চিবিয়ে খাবেন তখন। এতগুলো টাকা দিয়ে এত ঝামেলা সহ্য করে রুহিকে তার পছন্দের জায়গায় ভর্তি করিয়ে দিয়েছেন। এখন যদি রুহি তার বাবার মনে কোনো ধরনের কষ্ট দিতে চায় না, তাকে ক্লাসে যেতে হবে, নিষ্ঠুর গম্ভীর গোমরা মুখের লোকটার মুখোমুখি হতে হবে। আলবি যদি তাকে জিজ্ঞেস করে সেদিনটার ব্যাপারে, তবে রুহি মাথা নত করে ক্ষমা চেয়ে নেবে, বলে দেবে তার মাথা খারাপ, মাঝে মাঝে এরকম পাগলের কাজকাম সে করে বেড়ায়। দরকার পড়লে পা ধরে বসে থাকবে যতক্ষণ না আলবি তাকে মাফ করে দিচ্ছে। ক্লাসরুমে ঢুকতেই রুনু দৌড়ে এলো, এই রুহি, আসোনি কেন এই কদিনে? আমি তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু তোমার কোনো নাম্বার তো আমার কাছে নেই। রুহি নিজের ডেস্কে গিয়ে বসতে বসতে জবাব দিল, শরীর ভালো ছিল না। হঠাৎ যেন খেয়াল করলো এমন ভঙ্গিমায় রুনু বলে উঠল, ও মা, এটা কি তোমার মাথায় ব্যান্ডেজ কেন? কী হয়েছিল? তেমন কিছু না, দেওয়ালে মাথা ঠুকে ফাটিয়ে ফেলেছিলাম। কি? রুনু বিস্ময় নিয়ে তাকালো। এই কয়দিন যা পড়াইছি আমাকে একটু নোট দিতে পারবে? তার রুহির গলার বিমর্ষ শোনালো। কিছুই যে ভালো লাগছে না তার। রুনু ক্ষণকাল চুপ করে থেকে বলল, পারবো, কিন্তু তোমার মাথার ব্যাপারটা বাদ দাও না, গলায় জোর দিয়ে বলল রুহি। খানিকটা বিরক্তিও খেলা করছে তার চোখে মুখে। রুনু চুপসে গেল, আর কিছুই বলল না রুহি। অ্যালার্ম বাজতেই রুহির বুকের মধ্যে হাতুড়ি পেটার শব্দ শুরু হয়। এখন তার মনে হচ্ছে এখানে এসে বড় ভুল করে ফেলেছে সে।
আসাটাই উচিত হয়নি। আচ্ছা, উনি যদি পেটায় তখন? রুহি কেঁপে উঠল নিজের ভাবনায়, নিজেকে বোঝালো। পেটাবে কেন? আমি কি খুন টুন করে ফেলছি ওনাকে, নাকি গালাজ করছে? একটু যা আলতু ফালতু কথা। রুহি ঢোক চাপে, গলার কাছে কি যেন একটা এসে আটকে আছে। হঠাৎ সবাই দাঁড়িয়ে পড়লো, সমস্বরে বলল, গুড মর্নিং স্যার। রুহি থতমত খেয়ে উঠে দাঁড়ালো। গুড মর্নিং বলতে গিয়ে ঠোঁট নাড়ালো শুধু। মানুষটার দিকে তাকাতে গিয়েও চোখ নামিয়ে ফেললো। কেন যেন সাহস হচ্ছে না ওই চোখে চোখ রাখার। শোনা গেল আলবির গম্ভীর কণ্ঠ, সিট ডাউন এভরিবডি। অনুমতি পেয়ে রুহি টুপ করে বসে গেল, নিজেকে যতটা সম্ভব গুটিয়ে নিল, মাথা নিচু করে রাখলো। আর আজকে বেছে বেছে বসছেও একদম পিছনে, যেন আলবির চোখে সে না পড়ে। কোনো রকমে ক্লাস করে বাড়ি ফিরতে পারলে বাঁচে সে। ক্লাসের মাঝামাঝি সময় আলবি হঠাৎ একটা কথা বলে বসলো, যখন তোমরা এক একজন পাইলট হবে তখন কিন্তু নানান ধরনের ঝামেলা বিপদ মোকাবেলা করার জন্য তোমাদের উপস্থিত বুদ্ধি থাকতে হবে। দেখা যাবে হুট করে প্লেনে যে কোনো ক্রাইসিস ঘটে যেতে পারে। বিপদ তো আর টেলিফোন করে আসবে না। তখন ঘাবড়ে গিয়ে পাগলের মতো যা তা করলে হবে না। নিজেও মরবে, অন্যদেরকে মারবে। নিজেকে যথেষ্ট ঠান্ডা রেখে বুঝে শুনে একটা বুদ্ধি বের করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। বোঝাতে পেরেছি আমি? কথার ফাঁক দিয়ে আলবি রুহির দিকে তাকালো। রুহি তাকিয়েছিল, দোলানার চার চোখ এক হতে রুহি জটকে গেল। দ্রুততার সঙ্গে চোখ সরিয়ে নতজানু হয়ে নড়েচড়ে বসলো। আলবি তখন কটাক্ষ করে বলল, অথচ আল্লাহ আমাদের উপস্থিত বুদ্ধি দেওয়া সত্ত্বেও মানুষ সেটা কেন ব্যবহার করে না বুঝি না। মাঝে মাঝে মানুষ এমন আজব আজব কাহিনী করে বসে, মনে হয় তখন মাটিতে মিশে যাওয়া এর চেয়ে ভালো বোধ হয়। মানুষ তো উল্টাপাল্টা আচরণ করে খালাস, অথচ যার সাথে করে সে কেমন বোধ করে তা কেউ খতিয়ে দেখতে আসে না। অপমানে রুহির মুখ থমথমে হয়ে উঠল। তাকে উদ্দেশ্য করে বলা প্রতিটা বাক্য শব্দ রুহির চেহারা ফিকে দেখালো। অবশ্য করে দেওয়া মন খারাপ তার বুক চেপে ধরল। রুহি সশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের অনুতাপ কিছুটা কমাতে চাইল, কিন্তু দীর্ঘশ্বাসে কি অনুতাপ কমে? ক্লাস শেষে গুটি গুটি পায়ে একতলায় নেমে দাঁড়িয়ে রইল রুহি। তার মন বলছে আজও ডাক পড়বে তার। ক্লাসে আসার আগে সে সিদ্ধান্ত নিয়েছিল ক্লাস শেষ করে ছুটে পালাবে এখান থেকে, অথচ এখন পা যেন চলছে না। বুকের মাঝে কিছু একটা খসখস করে ক্রমাগত ক্ষতবিক্ষত করে তুলছে। অনেকক্ষণ কাটলো, সবাই চলে গেল। রুনু এসে রুহিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করছিল, এখানে এভাবে দাঁড়িয়ে কেন? রুহি জানিয়েছে কাজ আছে তার। রুনু তাকে ঘাটায়নি, সে বুঝে গিয়েছে কোনো এক অজানা কারণে রুহি তার সঙ্গে পছন্দ করে না। একতলার পুরো লন ফাঁকা। রুহি আগে পিছে তাকালো, কেউ নেই। নিস্তব্ধতায় প্রগাঢ় হয়ে উঠেছে চারপাশ। রুহির বুকের পাড়ে মন খারাপের বড় বড় ঢেউ আসছে পড়ছে। কেউ যে খারাপ লাগছে তার, কান্নাও পাচ্ছে একটু একটু। যেদিক দিয়ে আলবি এসে ডাকতো তাকে, সেই পথের দিকে তৃষ্ণাতুর দৃষ্টিতে তাকালো। তারপর দীর্ঘশ্বাস ফেলে সেই পথ ধরল। আসতে পারি স্যার? জনতা মেশানো আকস্মিক কথায় আলবি চমকে মুখে তুলে তাকালো। সেন্টার টেবিলে কাগজপত্রে সরাসরি সেসবই চোখ খেতে বসেছিল আলবি, তাই হুট করে কারো কথা শোনায় সামান্য চমকেছে সে। রুহিকে দরজায় মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখে আলবির গোমরা মুখ আরও গোমরা হয়ে উঠল। গম্ভীরভাবে সে অনুমতি দিল, আসো। বসার পা দুটোকে টেনে টুনে ভিতরে ঢুকালো রুহি। টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো, মাথাটা এতই নিচু করে রেখেছে যে ঘাড় থেকে ছিঁড়ে পড়ে যাবে যে কোনো মুহূর্তে। এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কি জন্য? প্রশ্ন করে আলবি। রুহি কেঁপে ওঠে, মিনমিনিয়ে জবাব দিল, আসলে আমি সরি বলতে আসছি। কেন? সেদিন যে আপনার সাথে উল্টাপাল্টা আচরণ। আলবি একটু হাসলো। সেসব মনে আছে তোমার? আমি তো ভেবেছি ভুলে গেছো। 3 দিন আসলে না, ঠাট বজায় রেখে বাসায় বসেছিল, তাই নয় কি? এবারে মাথা তুলে তাকালো রুহি, ব্যথাতুর কণ্ঠে বলল, আমি সত্যি সরি স্যার। কি মন করে সেদিন পাগলের মতো আচরণ করলাম জানি না। আর এই যে দেখুন, রুহি ফাটা মাথার দিকে ইশারা করলো, আমার কপাল ফেটে গেছে, ব্যান্ডেজ করা দেখেছেন? এই জন্য আমি আসিনি। কথা শেষ করে আবার মাথা নিচু করলো রুহি। আলবি ক্ষণকাল রুহির দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। রুহির মুখোমুখি এসে দাঁড়ায়। জড়তায় রুহি তখন আরও মিয়ে পড়েছে। তুমি আমাকে পছন্দ করো রুহি? স্পষ্ট জড়তাহীন প্রশ্ন মনে হলো রুহির কানের মাঝে শুল বিঁধিয়ে দিল কেউ। আচমকা চোখ তুলে তাকিয়ে হতভম্ব হয়ে গেল সে। আলবি পিছনে সরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা চুলগুলোকে হাত দিয়ে একটু ব্রাশ করে নিল। অনেকটা কৈফিয়তের সুরে বলল,
আমার দীর্ঘ জীবনে অনেকের থেকে প্রপোজ পেয়েছি, অনেককে এর চেয়েও বেশি পাগলামি করতে দেখেছি। একটা মেয়ে ছিল, সে তো হাত কেটে মেটে, সে কি অবস্থা। আর এই যে ওই দিন সুন্দরী এক মেয়েকে দেখেছিলে না আমার রুমে? রুহি মাথা নাড়ল। সেও একজন পাইলট, আমরা একই সাথে অনেক ফ্লাইটে কাজ করেছি। এই মেয়েটার টাকা পয়সার রূপগুণ কোনো দিকেই কম নয়, তবু কি দেখে আমার উপর পড়ে আছে আল্লাহ মালুম। রুহির চোখ ফেটে পানি গড়িয়ে পড়ল। সে দ্রুততার সাথে হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে নিল। আলবি সেদিকে ভ্রুক্ষেপ করলো না। তার মতো সে বলেও চলল, একটা সময় কেউ আমাকে পছন্দ করলে তার হাতে নিজেকে সঁপে দেওয়ার কথা ভাবতাম, অথচ এখন এসব টোপোজ এত এত পাই যে এসবের প্রতি জাস্ট বিরক্তি চলে আসছে। কেউ আমার উপর কাশ খেয়েছে শুনলে গায়ে কেমন জ্বালা ধরে। আরে বাবা, একটু সুদর্শন আর টাকা দেখলেই পছন্দ করে ফেলতে হবে? তাকে পটাতে এই সেই পাগলামি? রুহি বলার চেষ্টা করলো, আমি আপনাকে পটাতে কোনো পাগলামি করিনি। আমি তো। তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে আলবি বলল, উফ, তোমার সাবজেক্ট আলাদা। তুমি ছোট মানুষ, আবেগের ভুল। ছোট মানুষ? রুহিকে সে ছোট মানুষ ভাবে? সে কি জানে না রুহির বয়স কত? মেয়েরা চুটিয়ে ঘর সংসার করে, কতজন এই বয়সে মায়ের তালিকায় নাম দিয়ে ফেলেছে, আর সে কিনা রুহিকে। ও রুহির যেভাবে আচানক কান্না পেল, সেভাবে আচানক কান্না থেমে গেল। চোখ মুখ শক্ত করে সে দাঁড়িয়ে রইল। শোনো রুহি, সুন্দর দেখলে আহ্লাদে হতে হবে না, গলে যাবে না। বি স্ট্রং অ্যান্ড পার্সোনালিটি বানাও নিজেকে এমনভাবে করো যেন তোমার উপর সবাই মরে। আন্ডারস্ট্যান্ড? আর এসব পাগলামি বাদ দাও। কেউ আমাকে পছন্দ করলো তাই বলে তার ব্যাগে তুমি একজনের সাথে এমন করে শান্তি পেলে বাকিদের কি করবা? আমাকে তো একজন দুইজন পছন্দ করে না, হাজারে হাজারে। সবার সাথে এমন করবা যারা আমাকে জোর করে চুমু থাক। এসব কথা বাদ দাও। রুহির বুকটা স্যাঁত করে উঠল। জোর করে তাকে কেউ চুমু খেয়ে নিয়েছে? ও মাই গড! রুহি মনে মনে বলল, তার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই লাইনে আসছো, ভালো মতো পড়ো। আমি চাই একদিন তোমাকে নিয়ে যেন আমার গর্ব হয়, একদিন যেন বুক ফুলিয়ে সবাইকে বলতে পারি, দ্যাট গার্ল ওয়াজ মাই এক্স স্টুডেন্ট। রুহি ভাবলেশীনভাবে মাথা নাড়ল। বাসায় যাও অ্যান্ড মন দিয়ে করবো, মন দিয়েই পড়ালেখা করবো। আলবি তীক্ষ্ণ চোখে রুহির দিকে তাকালো। লাল চোখ, নাকের পাটা ফুলে আছে। কাঁদছে নাকি মেয়েটা? হয়তো। একটা দীর্ঘশ্বাস আড়াল করে আলবি তার পূর্বের স্থানে গিয়ে বসলো। রুহি সালাম দিয়ে রুম ছেড়ে বাইরে বের হয়ে কেঁদে ফেললো। নিঃশব্দে সেই কান্না কেন যেন বুক ফেটে কান্না আসছে তার। তার এত যত্নের ভালোবাসা, কিশোরী বয়সের আবেগ আর মোহ ভেবে এভাবে উড়িয়ে দিতে পারলো নিষ্ঠুরতা। সে কি করে জানবে কখনো কথা না হোক, দেখা না হোক ভালোবাসার কথার আদান প্রদান? তবু কতটা প্রখর ছিল রুহির অনুভূতি তার প্রতি। প্রতিটা রাত তার ছবির সাথে কথা বলে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে উঠে তার ছবিকে গুড মর্নিং বলা, কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় হতো নিরিবিলি পেত তার ছবি দেখে আড্ডা জুড়ে দেওয়া, কেউ বকলে তার ছবির কাছে বিচার দেওয়া, কান্না পেলে তার বুকে চেপে কাঁদা। এসব কি? এসব সব মোহ, অল্প বয়সের আবেগ। রুহির পাথর বাঁধল বুকে। ভাববে না এই নিষ্ঠুরটার কথা। সে থাকুক তার গ্ল্যামার্স নিয়ে, কেরিয়ার নিয়ে, সুন্দরীদের নিয়ে, অহম নিয়ে। রুহি আর ওই গর্দভটার কথা একদম ভাববে না। রুহি চোখ মুছে বাড়ির দিকে হেগে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।